ছোটবেলায় তো প্রাইমারি স্কুলে আমরা প্রত্যেকেই পড়েছি। চলো আজ বড়দের প্রাইমারি স্কুল দেখা যাক কেমন। আজকের আলোচনা আমাদের ধ্বনি তত্ত্ব নিয়ে এবং বর্ণমালা নিয়ে। ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্যটা কি সে বিষয়ে আমরা আশা করি সবাই ওয়াকিবহাল। আমাদের মুখ থেকে যে আওয়াজগুলো বেরিয়ে আসছে সেগুলো এক একটা ধ্বনি, কিন্তু তার যখন আমরা লিখিত রূপ দিচ্ছি তখন সেটা বর্ণ। আমি অ বললাম, এটা এখন ধ্বনি অবস্থায় রয়েছে। অ যখন আমি লিখে দিয়েছি তখন সেটা বর্ণ হয়ে গেছে। তাহলে বর্ণমালাটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে বর্ণমালার মধ্যে শুধুমাত্র স্বরবর্ণ অংশটুকু আমরা আলোচনা করব, ব্যঞ্জন বর্ণ অংশটুকু পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে যে বর্ণমালা টোটাল, সেই বর্ণমালায় টোটাল বর্ণের সংখ্যা কতগুলো? এটা আগে একটু বেশি ছিল, কখনো 52, তারপরে 51। বর্তমানে মান্য বাংলায় বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। হ্যাঁ, 50টি। এক্ষেত্রে তার মধ্যে স্বরবর্ণ কতগুলো রয়েছে, ব্যঞ্জন বর্ণ কতগুলো রয়েছে, সেই আলোচনায় আমরা চলে আসছি। টোটাল যদি 50টি হয়, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি। টোটাল 50টি বর্ণ, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি। তাহলে বাকি থাকলে কত? 39। এই 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমাদের আলোচনা মূলত স্বরবর্ণ এবং স্বরধ্বনি নিয়ে। এমন প্রশ্ন হতেই পারে, সমস্ত স্বরবর্ণই কি স্বরধ্বনি, আবার সমস্ত স্বরধ্বনি কি স্বরবর্ণ? এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনায় আসছি। প্রথমে চলে যাব এই যে স্বরবর্ণগুলো, টোটাল স্বরবর্ণগুলো বর্তমানে মান্য বাংলায় 11টি। আমি অলরেডি লিখে রেখেছি। অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব ও দীর্ঘ, রি, লি লিখে কেটে রেখেছি, কারণ বর্তমানে লিকে ধরা হয় না। এ, ওই, ও, ও নিশ্চিতভাবে শুনে আবার হাসি লাগছে, সেই প্রাইমারি মনে পড়ছে। এখানে গুণে দেখি টোটাল 11খানা কিন্তু রয়েছে। সুতরাং বর্তমানে মান্য বাংলায় 11টি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ 39টি। এবার এই যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, এদের মধ্যে সমস্ত বর্ণের মাথায় কি কমপ্লিট পুরো দাগ থাকে? না, থাকে না। কিছু সম্পূর্ণ থাকে, কিছু অর্ধেক থাকে, আর কিছু একেবারেই থাকে না। তো আমরা সেই বিষয়টা এখানে দেখে নেব। মোট বর্ণ কতগুলো? 50টি। এই 50টি বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা যুক্ত আছে স্বর এবং ব্যঞ্জন মিলিয়ে 32টি। আচ্ছা, পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কত? আমরা পূর্ণবয়স্ক মানুষ, আমাদের টোটাল দাঁত কতগুলো যদি না উঠে পড়ে থাকে? তাহলে আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে কিন্তু 32টি। সুতরাং পূর্ণ মাত্রার বর্ণের সংখ্যা হচ্ছে 32টি। আচ্ছা, যদি আমি মুখটা খুলি, উপরের পাটিতে 16খানা, নিচের পাটিতে 16খানা পেয়ে যাব। এবার এই 16খানার যদি আবার অর্ধেক করে দিই, তাহলে কটা পাবো দাঁত? 8টি দাঁত পাবো। তার মানে অর্ধেকের অর্ধেক করতে গিয়ে 8 আসছে। সুতরাং এখানে মনে রাখবো অর্ধমাত্রা হচ্ছে 8টি। 32 আর 8 40 হয়ে গেছে। তাহলে মাছ হলো 10, মাত্রাবিহীন, মানে একটাও মাত্রা থাকবে না, এরকম 10টি। এবার এর মধ্যে স্বরবর্ণগুলো কত আর ব্যঞ্জন বর্ণের হিসেবগুলো বা কত দেখবো আমরা। স্বরবর্ণের ক্ষেত্রে 614 কোডটা মনে রাখবো আমরা, 614। স্বরবর্ণের ক্ষেত্রে কোডটা হচ্ছে 614, অর্থাৎ পূর্ণ মাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি এবং মাত্রাবিহীন হচ্ছে 4টি। একবার এখানে দেখে নিই, একেবারে পূর্ণ মাত্রা কোন কোনগুলো রয়েছে? 1, 2, 3, 4, প্রথম লাইনে 4টাতেই রয়েছে। হ্রস্ব দীর্ঘতেও রয়েছে, তাহলে 6টা অলরেডি হয়ে গেল। বাকিগুলোতে কিন্তু পূর্ণমাত্রা আর নেই। তাহলে 6টি পূর্ণমাত্রা স্বরবর্ণের মধ্যে। এই রিটা কেবলমাত্র একটা অর্ধমাত্রা, অল্প একটু দাগ আছে মাথায়, সেটা একটা। আর বাকি থাকলো এই লাইনে 4টা রয়েছে। দেখি এদের মাথায় কোনো মাত্রা আমরা দিই না, মাথায় দাগ দিই না। এবার আমরা তাই ব্যঞ্জনের হিসেবগুলো করি। টোটাল ব্যঞ্জন কতগুলো? এখান থেকে বিয়োগ করলে আমরা 39 পেয়ে যাই। 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই 39টা ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রা কত বিয়োগ করি? এখানে 32 থেকে 6 বাদ দেবো, তাহলে কত হবে? 26 হবে নিশ্চয়ই, 26 হবে। অর্ধমাত্রা 8 থেকে 1 বাদ দিয়ে দিই। টোটাল তো 8টা ছিল, তার মধ্যে স্বরবর্ণ অর্ধমাত্রা 1টা, তাহলে 7টা হচ্ছে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। 10 থেকে 4 বাদ দিয়ে দিলে 6 থাকে, অর্থাৎ মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। এ গেল আমাদের মাত্রা, পূর্ণমাত্রাযুক্ত, অর্ধমাত্রাযুক্ত এবং মাত্রাহীন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যাগুলো। এখানে যে কটা বর্ণ রয়েছে, এই বর্ণগুলোর মধ্যে কিছু আছে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। অলরেডি এখানে আমি হ্রস্ব এবং দীর্ঘতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, এটা তোমাদের জন্য কোশ্চেন। আমি শুধু এইটুকু ক্লু দিচ্ছি, এগুলো পড়তে গিয়ে দুটোতে হ্রস্ব কথাটাই উচ্চারণ করি, তাহলে সেই দুটো তো হ্রস্ব হবেই। তাছাড়া আর একটা হ্রস্ব আছে, সেটা কোনটা? মানে টোটাল হ্রস্ব স্বর হবে 3টা। দুটো হ্রস্ব নাম দিয়েছে, আর একটা বিনা হ্রস্ব নাম দিয়ে আমরা বেছে বার করবো এর মধ্যে থেকে। তবে রি, লি তো এমনিতেই বাদ। রিকেও আমরা হ্রস্ব বা দীর্ঘতেও রাখবো না। রি না হ্রস্ব না দীর্ঘ, এখানে মনে রাখার সুবিধা। রি তো ছিল অর্ধমাত্রা, অর্ধ মানে এটা কমের দিকেও নয় বেশি দিকেও নয়, এভাবে ভেবে নেব। তাহলে রি এবং লি বাদ দিয়ে বাকি যে কখনো আছে তার মধ্যে 3টা হবে হ্রস্ব স্বর, বাকিগুলো হবে দীর্ঘস্বর। এটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, আমরা আসছি এবার স্বরধ্বনির আলোচনায়।
স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করবো আমরা। এক হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর এক হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেভাবে ফিজিক্যাল সায়েন্সে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পড়েছিলাম না, সেম একই রকমভাবে স্বরধ্বনিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এক হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর এক হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো নিজেরাই উচ্চারিত হয়, আর যৌগিক স্বরধ্বনির মধ্যে একাধিক মৌলিক যুক্ত থাকে। আমি শুধুমাত্র প্রথমে যৌগিক স্বরধ্বনি কটা আছে সেটা বলে ওখান থেকে বেরিয়ে আসছি। যৌগিক স্বরধ্বনি স্বরবর্ণ রূপে পড়বো অ্যাকচুয়ালি সেটাকে দুটি, তবে যৌগিক স্বরধ্বনি যদি কটি বলা হয় সেক্ষেত্রে উত্তর করবো আমরা 25টি। যৌগিক স্বরধ্বনি কটি যদি বলা হয় সেক্ষেত্রে আমরা উত্তর করবো 25টি। এই 25টির মধ্যে দুটো স্বরবর্ণ স্বরূপ রয়েছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরধ্বনি তার অন্তর্গত বর্ণ আমি লিখেছি এখানে পরিষ্কারভাবে লেখা আছে 25-এর মধ্যে 2, মানে 25টি মোট যৌগিক স্বরধ্বনি, তার মধ্যে দুটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ। কি কি? ওই এবং ও। ওইকে ভাঙলে ও প্লাস হ্রস্বই পাওয়া যায়, আবার ওকে ভাঙলে ও প্লাস হ্রস্বই পাওয়া যায়। যেহেতু এগুলো মৌলিক স্বরধ্বনি এক একটা, এর মধ্যে দুটো ঢুকে আছে, সুতরাং এটা যৌগিক। তার মানে যৌগিক স্বরধ্বনি দুটি। যৌগিকটাকে আমরা এই পর্যন্ত রাখবো, আর আলোচনা নয়। এবার আসছি মৌলিক স্বরধ্বনি নিয়ে, যেখান থেকে কিনা ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বিশেষ করে টেট পরীক্ষাতে তো আসেই। মৌলিক স্বরধ্বনি টোটাল 7টি, একেবারে মুখস্থ করা দরকার। মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি 7টি? অ, আ, হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও, এ। এখানে যে 7 কথার উল্লেখ করে রেখেছি, এটা আসলে দুইভাবে আমরা ভাগ করতে সেটা দেখানো হয়েছে। তো এই 7টি মৌলিক স্বরধ্বনি, এগুলোকে আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করব। এই মৌলিক স্বরধ্বনিগুলো আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণকালে, আচ্ছা এখানে একটা কথা বলে রেখে দিই, মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণ। এবারে আলোচনায় আসছি মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি আর স্বরবর্ণ এর সঙ্গে একটু মিল খুঁজে এবং অমিল খোঁজার চেষ্টা করি। তো এখানে অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এবং এখানে ওই ও রয়েছে। একটা নতুন করে যুক্ত হয়েছে, তাই তো? এখানে ছিল না। সুতরাং যদি বলা হয় যে মৌলিক স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণ নয়, এমন কোনটা, তাহলে বলতে পারবো। আবার যদি বলা হয় স্বরবর্ণ কিন্তু স্বরধ্বনি নয়, কোনটি, তাহলে কিন্তু রি দেখাতে পারবো আমরা। এগুলো যেন খেয়াল থাকে আমাদের। এবারে আসছি, এই যে মৌলিক স্বরধ্বনিগুলো 7টি রয়েছে, এই 7টি উচ্চারণকালে কিভাবে আমাদের মুখের কোথা থেকে উচ্চারিত হচ্ছে তার উপর নির্ভর করে বেশ কিছু নাম এখানে অলরেডি রয়েছে, সেইগুলো আমরা জানবো। এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে। কণ্ঠস্বর, মৌলিক স্বর 7টার মধ্যে কোনটা কোনটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়? কণ্ঠ থেকে, দুটো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, অ এবং আ। আমার সঙ্গে সঙ্গে পড়ে নিই সবাই, একদম সঙ্গে সঙ্গে পড়া মুখস্থ হয়ে যাবে। অ এবং আ হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, পরিষ্কার। তালু থেকে উচ্চারিত, বা তালুর সঙ্গে টাচ করে উচ্চারিত হয় দুটো, হ্রস্বই এবং হচ্ছে এ। হ্রস্বই এবং এ, এই দুটো হচ্ছে তালু টাচ করে উচ্চারিত হয়। নেক্সট হচ্ছে ওষ্ঠ, ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়, মাত্র একটি, এটা হচ্ছে হ্রস্ব উ, এটা হচ্ছে হ্রস্ব উ। আশা করি ক্লিয়ার। কণ্ঠ তালব্য, কণ্ঠ আর তালু মিলে উচ্চারিত হবে একটা, সেটা হচ্ছে এ। আর কণ্ঠ আর ঠোঁট ওষ্ঠ মিলে উচ্চারিত হবে ও। মনে একটা সুবিধা, কাছের জনকে আমরা এ বলি আর দূরের জনকে আমরা ও বলি। কণ্ঠ তালব্য এ, কণ্ঠস্থ ও, এভাবে মনে রাখতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অর্ধস্বর, যা কমপ্লিট স্বর নয়, যা কমপ্লিট ব্যঞ্জন নয়। এরকম 4টা অর্ধস্বর রয়েছে। ব্যঞ্জনের যখন আলোচনা আমরা করবো, ব্যঞ্জনের দুটো অর্ধস্বর আমরা পাবো, সেটা পরবর্তীতে হবে। এখন স্বরের মধ্যে অর্ধস্বর হচ্ছে 4টি। কি কি 4টি? হ্রস্বই, হ্রস্ব উ, এ এবং ও, এ এবং ও। হ্রস্বই, হ্রস্ব উ, এ এবং ও, এই 4টা হচ্ছে অর্ধস্বর। এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আসছি এবার আলোচনায় এই অংশটা। আমরা যখন উচ্চারণ করি, তো আমাদের ঠোঁটটা কেমন অবস্থায় থাকে তার উপর নির্ভর করে এই 7টি মৌলিক স্বরধ্বনিকে আবার এই 3 রকম ভাগে ভাগ করা হয় আমাদের ঠোঁটের আকার আকৃতি অনুযায়ী। কি কি? একগুলোর নাম হবে কুঞ্চিত, বর্তুল বা পশ্চাৎ। একগুলো হবে প্রসারিত বা সম্মুখ, মানে সামনের দিক থেকে উচ্চারিত হবে। এরা পেছন দিক থেকে উচ্চারিত হবে এবং মুখটা কুঞ্চিত হবে, গোল হয়ে যাবে। আর একটা হচ্ছে কেন্দ্রীয়। এই জায়গাগুলো থেকে বহুবার প্রশ্ন এসেছে, আমি এটাকে খুব সহজে আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, আমি এখানে 7টি মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার চেষ্টা করছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো আমার মুখটা কোন ক্ষেত্রে গোল হয়ে যাচ্ছে। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। তুমি নিজেও কিন্তু আয়না দেখে বুঝে নিতে পারো যে কোনটা কোনটার ক্ষেত্রে মুখটা গোল হয়ে যাচ্ছে। নিশ্চিত ক্ষেত্রে 3টা স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে মুখটা আমাদের গোল হচ্ছে বা কুঞ্চিত হচ্ছে বা বর্তুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি? অ,
হর্ষ উ এবং ও, তাই না? অ, হর্ষ উ এবং ও, এই তিনটা উচ্চারণকালে আমাদের ঠোঁটটা কিন্তু মুখটা গোল হয়ে যাচ্ছে, সুতরাং এরা কুঞ্চিত বা বুটুল বা পশ্চাৎ পেছন থেকে উচ্চারিত হচ্ছে। আর তিনখানা আছে প্রসারিত, একটা আছে কেন্দ্রীয় আ। এবারে হচ্ছে যে প্রসারিত বা সম্মুখ স্বরবর্ণ বা স্বরধ্বনি কোনগুলি, সেটা একদম এখানে যে চারটা পেয়েছি চারটা বাদ দিয়ে দেবো, বাকি তিনখানা তাহলে হয়ে যাচ্ছে আমাদের প্রসারিত বা সম্মুখ স্বরধ্বনি। কি কি না এখানে লক্ষ্য করে দেখি, হর্ষই, আর কি বেঁচে আছে এ, আর কি বেঁচে আছে অ্যা, অয়ে জফলা আকার অ্যা, এই তিনখানা হচ্ছে প্রসারিত বা সম্মুখ। এগুলো কিভাবে হচ্ছে ব্যাপারটা এরকম, এটাকে যদি আমাদের জিভ মনে করি, তাহলে জিভের এই দিকটা হচ্ছে পেছন অংশ পশ্চাৎ, এই দিকটা পেছন অংশ, আর এই দিকটা হচ্ছে সম্মুখ, আর এটা হচ্ছে কেন্দ্রীয়, মাঝখানে অবস্থান, এটা হচ্ছে আ, মাঝখানে রয়েছে আ। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। পশ্চাৎ দিকে কি রয়েছে, পেছন দিক থেকে উচ্চারণ করতে গিয়ে মুখটা গোল হয়ে যায়, এটা হচ্ছে অ, হর্ষ এবং ও। আশা করি ক্লিয়ার হচ্ছে। আর বাকি হর্ষই, এ এবং অ্যা, এই তিনখানা সামনে থেকে উচ্চারিত হয়, সেই জন্য এরা সম্মুখ বা প্রসারিত। আমি যখন উচ্চারণ করব হর্ষ ই প্রসারিত হচ্ছে, টান পড়ছে। উচ্চারণকালে কোনগুলো একটু উচ্চ স্বরে বলতে হচ্ছে, কোনগুলো উচ্চ মধ্য, কোনগুলো নিম্ন, কোনগুলো বা নিম্ন মধ্য, এদের আবার সংবৃত্ত, অর্ধসংবৃত্ত, অর্ধবিবৃত এবং বিবৃত নামকরণ করা হয়ে থাকে। যেগুলো সংবৃত্ত বা উচ্চ হবে একদম সহজ, এদের মধ্যে যতগুলো লেখা আছে তার মধ্যে উঁচুতে উড়ে চলে যেতে চাইছে দুটো, কে কে, এই যে টিকিবেলা দুটো, হর্ষই এবং হর্ষৌ। তাহলে সংবৃত্ত মানে উচ্চ স্বরধ্বনি হবে দুটো, হর্ষই এবং হর্ষৌ, এরা উঁচুতে উড়ে চলে যেতে চাইছে, পরিষ্কার হয়ে গেল। এদের মধ্যে একটা হবে বিবৃত বা নিম্ন, যেটাই কিনা খুব সহজে উচ্চারণ করা যায়, আর যেটা কেন্দ্রীয় এর আগে পড়লাম, সেটা কোনটা, আ, নিশ্চয়ই মনে আছে, এই যে কেন্দ্রীয় ছিল এখানে, এটাই আবার নিম্ন বা বিবৃত। এবারে আসেন অর্ধবিবৃত বা নিম্ন মধ্য। লক্ষ্য করে দেখো, নিম্ন যদি আ হয় তো নিম্ন মধ্য দুটো হবে, কোন দুটো না, যে দুটো আয়ের মতো দেখতে। আয়ের মতো দেখতে কি কি, একটা হচ্ছে অ এবং একটা হচ্ছে অ্যা, তাই না? এই দুটো আয়ের মতো দেখতে, তাহলে এরা হয়ে গেল নিম্ন মধ্য, এরাই আবার অর্ধবিবৃত। এটা যদি বিবৃত হয় এরা অর্ধবিবৃত, এটা যদি নিম্ন হয় তাহলে এরা হচ্ছে নিম্ন মধ্য। তাহলে তো বাঁচলো মাত্র দুটো, কোন কোন দুটো বাঁচলো, যে দুটো হবে অর্ধ সংবৃত্ত বা উচ্চ মধ্য, এই দুটো হচ্ছে এ এবং ও। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে তো বহুবার প্রশ্ন এসছে এখান থেকে, অন্যান্য টেটের ক্ষেত্রেও প্রশ্ন আসে। টেট ছাড়াও আদার্স যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো রয়েছে সেখানেও যদি বাংলা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো আসছে। যদি প্রশ্ন এভাবে করে, এমন একটা মৌলিক স্বরধ্বনির নাম বলো যেটা স্বরবর্ণ নয়, তাহলে কোনটা হবে তোমরাই বলো, নিশ্চয়ই খুঁজে পাচ্ছ। এটা স্বরবর্ণের জায়গাতে কিন্তু নেই। এ ছিল আমাদের আজকের স্বরবর্ণ এবং স্বরধ্বনি সম্পর্কিত চর্চা। যদি ব্যঞ্জন অন্তর্গত চর্চা তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টে জানাবে অবশ্যই। আমি পরবর্তী ভিডিওতে ব্যঞ্জন অন্তর্গত তার টোটাল বিষয়টা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।